মামা বাংলাদেশি নাই, বাংলাদেশি নাই একদম। তো আমি পাগল হইনি, আমার মাথা একদম ঠিক আছে। আর এই যে আমি গোবর খাচ্ছি কারণ এটা আমার মানত ছিল, তো তার জন্যই খাচ্ছি। এই যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল থেকে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? বন্ধুরা, কলকাতার ব্যবসায়ীরা এখন চরম বিপদে। হুঁশ ফিরছে কলকাতার দাদাবাবুদের। এই যে মেইন রোড দেখছেন, এই মেইন রোডে যত লোক যেত 98% বাংলাদেশের লোক। তারা এখন বুঝতে পারছে বাংলাদেশের মানুষদের ছাড়া তারা চলতে পারবে না। তারা নাকে খড় দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাচ্ছে, আর তারা শুভেন্দু অধিকারীকে আর ময়ূক রঞ্জনকে জুতাপিটা করছে। এখানে বাংলাদেশের কাস্টমার প্রায় ধরুন না 70%, তো তাদের আসছে না, ভিসা পাচ্ছে না। বন্ধুরা, ধসে পড়েছে কলকাতার ব্যবসা। দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো এবার ভারতই শিক্ষা পেয়ে গেছে। এই যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল থেকে। একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। নাকে খড় দিয়ে তারা এখন বাংলাদেশকে ডাকছে, কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায় বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে। তবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। মামা বাংলাদেশি নাই, বাংলাদেশি নাই একদম। বাংলাদেশ কম হয়, কম, এজন্য ওইদিকে বল, এদিকে বল, চারদিকে তো বল। বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে কলকাতার দাদাবাবুরা। পর্যটক শূন্য ভারতীয় ব্যবসায়ীদের এখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে বাংলাদেশের পর্যটকরা বেশি আসেন, কিন্তু ওনারা নেই, তো ওই জন্য পুরোটাই ফাঁকা। আমি একা কিনছি, হয়তো এখানে আরো ভিড় থাকতো। চলুন কেনা যাক, এই ফাঁকা জায়গায় আমি ফাঁকাভাবে কিনি। আচ্ছা দাদা, একটা জুতো দেবেন তো। কেনাকাটা, চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকেছিল, তবে এখন তারা হতাশাগ্রস্ত। এক সময় ছিল ক্রেতাদের ভিড়, ছিল কোলাহল। কলকাতার সেই ব্যবসায়িক এলাকা এখন খা খা করছে। বাংলাদেশের পর্যটক আর ক্রেতাদের উপরই নির্ভর ছিল কলকাতারই বাজার। এমনকি ভারতের নিজেদের গণমাধ্যম এমন কথা বলছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে কলকাতার ব্যবসায়ীদের করুণ আর্তনাদ তুলে ধরেছে। কলকাতার হাসপাতালগুলো একেবারে ফাঁকা, কলকাতার হসপিটালগুলোতে কোনো রোগী নেই, বেকার বসে আছে ডাক্তাররা। হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় কলকাতার আবাসন খাতেও ধস নেমেছে, আর তাতে পথে বসেছে ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অদাহারে দিন কাটাচ্ছে। এখন তো মোটামুটি খারাপই যাচ্ছে, অত ভালো যাচ্ছে না, কারণ বাংলাদেশরা এখন কাস্টমার আসছে না, তো এই জন্য দুজনের দেশে তো মানে মোটামুটি আপনার ভালোই হওয়া উচিত, কেন মিলিয়ে মিশে থাকলে তো ভালো না, লড়াই ঝগড়া করে তো লাভ নাই। সব থেকে বেশি ক্ষতির মুখে রয়েছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করেছে, তাতে বলতে গেলে সাপে বর হয়েছে। এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁকবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি বলেন? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ। কিন্তু দিল্লি প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে একেবারে উড়িয়ে দেবে, বাংলাদেশকে তারা রাখবেই না, কিন্তু ডক্টর ইউনূস যে মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, রাজনীতি এবং কূটকৌশলে যে কেউ তার ধারে কাছে নেই। দেরিতে হলেও সেটি বুঝে গিয়েছে দিল্লি এবং শেখ হাসিনা। কলকাতার এই অসহায়ত্বের মধ্যে ভারত বুঝে গিয়েছে ডক্টর ইউনূসের সাথে লড়তে গেলে উল্টো তাদেরই ক্ষতি হবে। তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে উড়ে এসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। এক কথায় গায়ে পড়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে ভারত, আর এটা হচ্ছে ভারতের কূটনৈতিক পরাজয়। তারা এখন জেচে পড়ে সম্পর্ক জোড়া লাগাতে চাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ঢাকাও চায় সম্পর্ক আরও এগিয়ে নিতে। পরিবর্তিত প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কে অস্বস্তি দূর করার পাশাপাশি
সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। ভারতের কূটনীতি যে বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা এখন পরিষ্কারভাবে প্রমাণিত। তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন এখন সফল হয়েছে। এই আন্দোলনের কাছে কুপকাত হয়েছে মোদী সরকার। ব্যবসায়ীরা ও কৃষকেরা তাদের অর্থনৈতিক ধসের কারণে মোদী প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ূখ রঞ্জনকে দায়ী করছেন। এখন বাজার নেই, বাংলাদেশ আসছে না, বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনার কারণে তাদের এখন মরণ দশা হয়ে গিয়েছে। এর জন্য তারা মোদী সরকারের পতন এবং ময়ূখ রঞ্জনের শাস্তির দাবি করছেন। এমনকি ভারতীয় কৃষক এবং ব্যবসায়ীরা ময়ূখ রঞ্জনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শাস্তির জন্য এই পাগলা সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি তুলেছে তারা। ভারত বাংলাদেশে রপ্তানি করত $16 বিলিয়ন, যা ভারতের গড় আয়ের একটি বড় অংশ। তাই আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। একটু কম্প্রোমাইজ করে কম বেশি কম্প্রোমাইজ করে যাতে কাস্টমারটা আসে, তাহলে পরে মানে বিজনেসম্যানরাও বেনিফিটেড হবে আর। কিন্তু এখনো ভারতের কিছু পাগলা রাজনীতিবিদ এবং কিছু পাগলা মহিলা রয়েছে যারা এই বিষয়টি বুঝতে চাচ্ছে না। যেমন এই মেয়েটি বলছে বাংলাদেশকে নাকি তারা পেশাব করে ভাসিয়ে দিবে। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ। এই মেয়েটির কথা শুনে বুঝতে পারছেন মোদির সাথে তার রাতে যোগাযোগ হয়। তারা বলছে পেঁয়াজ আলু না পাঠালে বাংলাদেশের মানুষ নাকি না খেয়ে মরবে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা। আরে ভাই, আমরা যদি আলু পেঁয়াজ না নিই তাহলে আপনাদের পচা আলু পেঁয়াজ আপনাদেরই খেতে হবে, আর নয় গোবর আর গোমূত্র খেতে হবে। তো আমি পাগল হইনি, আমার মাথা একদম ঠিক আছে। আর এই যে আমি গোবর খাচ্ছি কারণ এটা আমার মানত ছিল, তো তার জন্যই খাচ্ছি। পৃথিবীতে বাংলাদেশের কোনো শত্রু দেশ থাকলে সেটা হচ্ছে ভারত, যে কোনোদিন বাংলাদেশের ভালো চায়নি। আসলে এই সকল মানুষ হচ্ছে বেহায়া, যাদের লজ্জা শরম কিছু নেই, তারা টাকার জন্য সবকিছু করতে পারে। আসলে এই মেয়েটিকে 100 টাকা দিলেই সে কক্সবাজার পর্যন্ত যেতে রাজি হয়ে যাবে। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নাকি ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল তা এখন বোঝাই যাচ্ছে। বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করে মোটেও ঠিক করেনি ভারত, আর এর ফল কিন্তু ভারতকে ভুগতে হবে। এখনো মোদী সরকারের হাতে সময় আছে, তাদের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।